প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার কথা শুনছেন, আসলে কার কথা বলবো? এই যে আসিয়াকে কি নির্মম ভাবে একটা মানে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না যে কি মর্মান্তিক ভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আসিয়ার ধর্ষকের যে ধর্ষক করেছে, ধর্ষক যে তার বোনের স্বামী, বোনের শ্বশুর এবং অবশ্য ধর্ষক তার বোনের শাশুড়িও। আমি সেই শাশুড়িরও বিচার চাই। তারা তিনজন এইটার বিচার চাইতে না চাইতেন আবার একজনের বিচার চাওয়ার শুরু করার আগেই আরেকটা শিশু ধর্ষিত হয়ে যায়। কোনো শেরপুরে, কোনো জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা, আমরা কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। কয়টা ধর্ষকের বিচার চাইবো আমরা? এই ধর্ষণটা আসলে একটা মহামারী আকারে রূপ নিয়েছে। আর রূপের রূপ নিয়েছিল এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময়। হাসিনা এইটাকে বৈধতা দিয়েছিল ধর্ষককে। একটা অন্যায় যদি কেউ করতো, অন্যায় মানে কি? শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায়। এটা ছিল শেখ হাসিনার কাছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। যে আমার বিপক্ষে যাবে তাকেই ধর্ষণ করো। আপনারা দেখেছেন সুবর্ণচরে পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? ধানের শীষে ভোট দিয়েছিল। এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার অপরাধী করলো কি করে? ধর্ষণ করে। এটাই হলো তার মানে শাস্তি। তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে। তো এখন এইটাকে আমাদের মানে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করবো তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে, আপনার যদি একটাকে মানে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার একটু চিন্তা করতো। আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিকটিম পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে। এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাভার না করে, আইনে যদি কাভার না করে ইসলামিক আইনে করুন আপনারা। ইসলামী আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাহলে তাই করুন, জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাকে তাই করবে। ইয়ামেনে ওটা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য। তা আমরা যদি এটা প্রতিবাদ তো আমরা করবো, কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না। আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে, বেড়েই যাবে, বেড়েই যাবে। যেভাবে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল ওই একজন নার্সকে, ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে, যে সারা যায়নি জন্য তার কান কেটে নিয়েছিল। প্রথমত আমাদের এই ওয়ার্ডে একটা ছোট শিশু বাচ্চা ধর্ষিত হয়েছিল ওই বিল্ডিং এর একজন ধর্ষক। তারা এই যে ধর্ষকগুলো যে লুকিয়ে আছে আমাদের মাঝে, এদেরকে তো খুঁজে বের করতে হবে। এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে। আমি আজকে যে অনুষ্ঠান আমি শুরু করতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ না। আমরা শুধু ধর্ষণকারীদের বিচার চাই, ধর্ষণকারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড। এবং সাথে সাথে আমাদের এলেন যে খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রক্রিয়া আমরা নির্বাচন চাই, কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না সে দেশে গণতন্ত্র আসলে ঠিক মতো থাকে না। তো এই দেশ আমি এখন অবশ্যই এই সরকার অনুমোদন করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার দেশে দরকার। এটা হলো গণতান্ত্রিক সরকার কখন আসবে? যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। আর জনগণের ভোটে সরকার নির্বাচিত হলে সেই সরকার গঠন করবে। তো আমি আশা করবো অনেক বিলম্বে সংস্কার শেষ করে সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং এই ধর্ষণ যে মহামারী আকারে রূপ নিয়েছে, এই ধর্ষণকে চিরতরে যেন নির্মূল করা হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চেষ্টা করেছিলেন। এই যে নারায়ণগঞ্জে রিমাকে যেভাবে মানে মেরে ফেলা হলো, রিমার স্বামীকে কিন্তু তাৎক্ষণিক ফাঁসি দেওয়া হয়েছিল। এইরকম যদি দৃশ্যমান মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে কিন্তু দর্শকরা আজকে এই পর্যায়ে আসতে পারতো না। আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন প্রতিনিয়ত যেখানেই তোমরা দেখবে নারী নির্যাতন সেখানেই আপনারা ছুটে যাবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওইটা বলতেন যে যেখানে নারী নির্যাতন সেখানে জাতীয়তাবাদী মহিলা দল দাঁড়াবে। আমরা যে আসিয়ার বাড়িতে গেলাম, আমাকে চেয়ারম্যান ফোন করে বলেছিলেন যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়ান, কারণ চেয়ারম্যান কিন্তু আসিয়ার মার সাথে কথা বলেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এবং আমাকেও বলেছেন পাশে দাঁড়ান, যে বলেন আমরা জাতীয়তাবাদী দল আমাদের প্রত্যেকটা ব্যক্তির পরিবারের পাশে আছে, আসিয়ার পরিবারের পাশে আছি। আমরা গতকালকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, নারায়ণগঞ্জে তানিয়া আহমেদ নেতা
শিশু বাচ্চা, তাকেও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার মা যদি সঠিক সময় না দিত তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যেত। এই তানিয়ারা আমরা যে ধর্ষণ করতে চেয়েছিল তার বিচারটা, সেখানেও আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন ছুটে যেতে, আমি ছুটে গিয়েছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা জানিয়েছি এবং বলেছি আপনাদের পাশে জাতীয়তাবাদী দল আছে, দেশনায়ক তারেক রহমান আছে, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি, প্রত্যেকটা বিপদ আপদ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান যেখানে আমাদের বলছেন আমরা সেখানে যাচ্ছি এবং আমরা যতক্ষণ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। সাংবাদিক ভাইরা আপনাদেরও বলবো, আপনাদেরও যদি ভেতরে থাকে যে আজকে এখানে হয়েছে এখানে হয়েছে, আপনারা আমাদের জানাবেন, অবশ্যই আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো। শুধু পাশে দাঁড়ালাম তাইলেও হবে না, তাদের যে সার্বিক সহযোগিতা, সেই সহযোগিতার হাতে যেন আমরা বাড়িয়ে দিতে পারি এই জাতীয়তাবাদী দলের থেকে, সেই আশ্বাস আপনাদের কাছে আমি রাখতে চাই। আর আরেকটা কথা বলবো সাংবাদিক ভাইরা, আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা নারী নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছি, নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছি, যে আমরা ধর্ষকদের শাস্তি চাই, নারী নির্যাতন প্রতিরোধ চাই, প্রতিকার চাই। আমি আপনাদেরও বলবো, আপনারা কিন্তু দেশকে বেগম খালেদা জিয়াকে ওয়ানের এবং সবাই রক্ষা করেছিলেন, নাহলে কিন্তু শেখ হাসিনার মতো ওনাকে দেশটা করতে হতো হয়তো। শেখ হাসিনা যেমন আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তো আপনাদের এখন বলবো, আপনারা একটু আপনাদের লক্ষ্যে স্থির থাকুন, আপনারা সাগররুনি হত্যার বিচার চান। আপনারা যদি সাগররুনি হত্যার বিচার চান, বিচার পান, আপনারা সাংবাদিকরা একটু বিরুদ্ধে দাঁড়াতে পারবেন, প্রত্যেকটা ভিক্টিম ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন। আপনাদের কাছে আজকে সেই আহ্বান করে আমি আসিয়ার পরিবার সহ আমাদের যে তামান্না এবং প্রত্যেকটা যারা ধর্ষণকারীর পরিবার, এই ধর্ষকদের বিচারের দাবিতে, বিশ্বমান বিচার এবং ফাঁসির দাবিতে আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমাবেশের পরে আমরা একটু বিকট সমাবেশ করবো। আমি সাংবাদিক ভাইদেরও বলবো আপনারা আমাদের পাশে থাকবেন, কারণ আমরা অন্যায় প্রতিবাদের জন্য মাঠে দাঁড়িয়েছি। আমাদের অন্যায়ের প্রতিবাদ, আমরা ধর্ষকদের ফাঁসি চাই, বিশ্বমান মৃত্যুদণ্ড চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় সাথী, এই বাংলাদেশের নারী সমাজ তাদের জীবনের মূল্যবান সময় দিয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য। দেখেছেন মুক্তিযুদ্ধের সময় নারীরা বীরাঙ্গনা হয়ে, ধর্ষিত হয়ে তাদের স্বামী সন্তানকে এগিয়ে দিয়েছে। দেখেছেন 90 আন্দোলনে দেখেছেন কিভাবে নারীরা দেশের একটি বেগম খালেদা জিয়ার পাশে থেকে রাজপথে লড়াই করেছে, একটা স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। দেখেছেন আপনারা এই যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের ছাত্রীরা, আমাদের ইয়াং তরুণ বাচ্চারা সব রাজপথে নেমে এসে মা বাবা শিশু সন্তান সহ সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্ত স্বাধীন বাংলাদেশের জন্য। অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি বাংলাদেশের নারী সমাজ, যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি আসিয়া হত্যার পর থেকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, দেখলাম একটা 8 বছরের শিশু, তার গলায় কয়েকটা প্যাচ, মানে তাকে গলা যাতে কথা বলতে না পারে গলায় প্যাচ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তার বুকের মধ্যে চাপ দিয়ে বুকটা ফুলে গেছে। কি নির্মম পাশবিক অত্যাচার কেউ করতে পারে! সে কি মানুষ না অমানুষ, এটা কিন্তু আমাদের ধারণার অতীত। আর এইরকম অবস্থা আমরা দেখেছি কোন সময় দেখলাম? আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে, যে আমলে আমরা দেখেছি তখন নারীরা ধর্ষিত হতো, নারীরা নিরাপত্তিতে ভুগত, সেখানে বৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আক্রান্ত হতো, তখন মায়ের কোলে শিশুকে হত্যা করা হতো, তখন কোনো বিচার ছিল না। বিচারহীনতার সেই দেশে তখন এই নারীদের অবস্থান ছিল। বিশেষ করে সেই সময় যারা ধর্ষিত করত তাদেরকে বরং উৎসাহিত করত, পুরস্কৃত করে। এই অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি, যেখানে আমাদের তরুণ ছাত্র সমাজ, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে মুক্ত করেছে একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে। যে ফ্যাসিস্ট সরকার পতন পালিয়ে গেছে দেশ থেকে, তারপরেও কেন এই অবস্থা? কেন আমরা এখনো এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না? কোথায় এটার গলদ? কেন বিচার এখনো বিচারের, আমরা যে বিচার ব্যবস্থার কথা বলি,
সেটা এখনো সেই ন্যায় বিচার এখনো শুরু করা হতো। আমরা জানি আসিয়া হত্যার পরে আপনারা বিভিন্ন স্টেপ নিয়েছেন, কিন্তু আমরা দেখেছি প্রতিবারই এইরকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, তারপরে সেটা আস্তে আস্তে নিয়ে যায়। আপনারা দেখেছেন নুসরাত পারুল থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকার আমলে একের পর এক নারী ধর্ষিত হয়েছে, কিন্তু তাদের যারা ধর্ষকারী তাদের কোনো বিচার হয় নাই, এমনকি হত্যাকারী যারা তাদের কোনো বিচার হয় নাই। তার কারণ যারা খুন হত্যা করেছিল তারাই কিন্তু সেই সময় তারা ভক্ষক হিসাবে অন্যদের যে কাজগুলো করাতো। কিন্তু আজকে আমরা এমন একজনের হাতে তুলে দিয়েছি যাকে আমরা মনে করি শান্তির প্রতীক। আমরা জানি ডক্টর ইউনূস, তার কাছে আমরা আশা করছি আমাদের দেশ এখন নিরাপদে থাকবে, আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে, সবাই মুক্ত স্বাধীন কথা বলতে পারবে। আজকে পেপারে দেখলাম, আমি সকালবেলা খবরের কাগজ খুলে দেখি গত 4 বছরে 7,000 শিশু সহ 43,000 নারী ধর্ষিত হয়েছে, তার কোনো বিচার হয় নাই। আমরা দেখেছি আসিয়া হত্যার পরে 1 সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে, 1 সপ্তাহের মধ্যে 11 জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে। এই যে ধর্ষিত হওয়ার কারণটা কি, এখানে আমার রিজভী সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন যে আমরা জানি আমাদের সমাজটা এখন এমন এক জায়গায় চলে গেছে যেখানে মাদক, যেখানে দুর্নীতি, যেখানে টাকা, সেই একমাত্র তারা এখন পর্যন্ত সেই অবস্থার মধ্য দিয়ে আমরা বাস করছি। আপনারা জানেন বদি বলে কক্সবাজারের এমপি ছিল, তিনি ছিলেন মাদক সম্রাট, অথচ তাকে সেই সময় কক্সবাজারে তাকে এমপি করা হয়েছিল। আমরা দেখেছি অন্যের কাছে লুটিপুটি নিয়ে এই সময় আমাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন অপকণ্ড করেছে। এখনো শুনতে পাই বিভিন্ন গ্রুপের যারা টাকা পয়সা করেছে, যারা হাসিনাকে সহায়তা করেছে টিকে থাকার জন্য, তারা নাকি এখনো তাদের টাকা ঢালছে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য, বিভিন্নভাবে তাদের টাকা পয়সা ঢালছে। আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের দোসর যারা, তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে। কেন এটা হচ্ছে? আপনারা তাহলে কি করছেন? আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো, যেখানে এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা জানি এই অবস্থা বেশি দিন চলবে না, চলতে পারে না। কাজেই আমি আবারও এই যে আমাদের ডক্টর ইউনূসকে আবারও আমি আহ্বান জানাবো। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে, আমি বলবো আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। তবেই বাংলাদেশের সমাজ থেকে শুরু করে আমাদের যে মূল্যবোধের অবক্ষয় সকল কিছু ঠিক হয়ে যাবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি বিশেষ করে মহিলা দলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন প্রতিটি ক্ষেত্রে এইভাবে সংগ্রামী ভূমিকা পালন করে তারা তাদের কার্যক্রম, বিশেষ করে মহিলাদের পাশে দাঁড়িয়ে তারা যেন তারা শেষ করে। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।